আসসালামু আলাইকুম। বন্ধ হবার পথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। জেনেভা বৈঠকে ট্রাম্পের ২৮ দফা প্রস্তাব মেনে নিয়েছেন জেলেনস্কি। লেবাননে ইসরায়েলের হামলায় নিহত হিজবুল্লাহ সেনাপ্রধান শেখ হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে আবারও চিঠি ঢাকার। এবার আরও বড় বিপদে মোদি সরকার। ট্রাম্প বিমান ভর্তি করে দেশে ফেরত পাঠাতে পারেন ২ লাখ ইউক্রেনিয়ানদের। শুল্কযুদ্ধ মোকাবেলায় মাথা নত করে একে একে ট্রাম্পের সব শর্ত মেনে নিচ্ছে মোদি সরকার। এবার ভারতে বিদেশি সংস্থাকে ৪টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি। বিডিভিউস এন্টারটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর সেনাপ্রধান হাতেম আলী তাবাতাবাই। রোববার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে একটি এলাকায় টার্গেট হামলা চালিয়ে তাকে হত্যা করেছে ইসরায়েল। ৯তলা একটি ভবনে পরপর ৩টি মিসাইল হামলা চালায় ইসরায়েল। এতে হাতেম আলীর সাথে নিহত হয়েছেন হিজবুল্লাহর কমপক্ষে আরও ৪ সেনা। হিজবুল্লাহর পক্ষ থেকে এক বিবৃতিতে স্বীকার করা হয়েছে হাতেম আলী নিহতের খবর। ২০২৪ সালের ২৭ নভেম্বর ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতির পর এটা হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সবচেয়ে বড় টার্গেট হত্যার হামলা। ২০২৪ সালে হিজবুল্লাহর সব শীর্ষ নেতা, শীর্ষ সব সেনা কমান্ডার সহ অন্যান্য অনেক সেনা কর্মকর্তাদের হত্যার পর ধ্বংসের মুখে এসে দাঁড়ায় হিজবুল্লাহ। এরপর ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি করে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে হিজবুল্লাহ। হাতেম আলীকে হিজবুল্লাহর সেনাপ্রধান নিয়োগ দেয় সংস্থাটি। বর্তমানে হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেমের পর তিনি ছিলেন হিজবুল্লাহর দ্বিতীয় শীর্ষ নেতা। ইরান সমর্থিত লেবাননের মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ ছিল বিশ্বের সবচেয়ে বড় নন স্টেট আর্মি। তারা লেবানন আর্মির চাইতেও শক্তিশালী ছিল। কিন্তু গাজার পক্ষে যুদ্ধে জড়ানোর ফলে ইসরায়েল তাদের বিরুদ্ধেও হামলা শুরু করে এবং প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় তাদেরকে। হাতেম আলী নিহতের পর রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমরা আর কখনো হিজবুল্লাহ এবং হামাসকে মাথা উঁচু করে দাঁড়াতে দেব না। যখনই আমাদের কাছে খবর আসবে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখনই আমরা তাদের মাথা ভেঙে দেব। আমাদের নিরাপত্তার জন্য যে বা যারাই হুমকি হিসেবে আবির্ভূত হবে তাদের বিরুদ্ধে আমরা হামলা চালাব। ২০২৪ সালে হিজবুল্লাহ ইসরায়েল এবং গত অক্টোবরে হামাস ইসরায়েল যুদ্ধবিরতির পরেও ইসরায়েল নিয়মিতভাবে ধ্বংসাত্মক হামলা চালিয়ে যাচ্ছে গাজা ও লেবাননে। সম্প্রতি তাদের হামলার তীব্রতা বাড়ছিল লেবাননে। এবার বন্ধ হওয়ার পথে ইউক্রেন যুদ্ধ। রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে বৈঠক হয়েছে সুইজারল্যান্ডের জেনেভায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউক্রেনের পক্ষে ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বৈঠক শেষে মার্কো রুবিও সাংবাদিকদের বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেছে। যেসব সমস্যা বিষয়ে উভয় পক্ষে এখনও দ্বিমত আছে, দ্রুত তারও অবসান ঘটতে যাচ্ছে। জেনেভা বৈঠক শেষে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ২৮ দফা প্রস্তাব বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। এই প্রস্তাবকে ভিত্তি করে শান্তি স্থাপনের পথে এগিয়ে যাবে ইউক্রেন। বৈঠক শেষে ভলোদিমির জেলেনস্কি বলেন, ২৮ দফা প্রস্তাব মানলে আমাদেরকে হয় আমাদের মর্যাদা হারাতে হবে, নয়তো অনেক বন্ধু দেশ হারাতে হবে। ট্রাম্পের ২৮ দফা শান্তি প্রস্তাবে বলা হয়েছে, বর্তমানে রাশিয়ার দখলে থাকা ডনবাস সহ গুরুত্বপূর্ণ অনেক এলাকার দাবি ছেড়ে দিতে হবে ইউক্রেনকে। ইউক্রেনের সেনা সংখ্যা ৬ লাখের বেশি হবে না ভবিষ্যতে। রাশিয়ান ভাষাকে ইউক্রেনের সরকারি ভাষা হিসেবে ঘোষণা দিতে হবে। বর্তমানে ইউক্রেনের ১৯ ভাগ এলাকা রাশিয়ার দখলে। তবে ইউরোপ এখনও ট্রাম্পের শান্তি প্রস্তাব ও ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ বানচালের চেষ্টা করে চলেছে। ট্রাম্পের ২৮ দফার বিপরীতে তারা আরেকটি পাল্টা প্রস্তাব সামনে এনেছে, যা রাশিয়া কখনোই মানবে না। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে থেকে অনেকবার এই যুদ্ধ বন্ধের লক্ষ্যে অনেক বৈঠক ও পাল্টা প্রস্তাব সামনে এসেছে, কিন্তু কোনোটাই শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। তবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চান। এটা নিয়ে আর কোনো টালবাহানা করতে প্রস্তুত নন তিনি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত শুক্রবার বলেছেন, কেবলমাত্র স্মার্ট মানুষেরা পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে, আর সেই স্মার্ট মানুষদের একজন হলেন ডোনাল্ড ট্রাম্প। জেডি ভ্যান্স বলেন, যারা মনে করেন ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে জয়লাভ করবে তারা নির্বোধ ছাড়া আর কিছু নন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট রোববার এনবিসিকে দেওয়া এক
এক সাক্ষাৎকারে ইউরোপের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাশিয়ার বিরুদ্ধে দেওয়া আপনাদের অবরোধ ব্যর্থ হয়েছে। কারো বিরুদ্ধে যদি ১৯ বার অবরোধ দিতে হয়, তার মানে আপনাদের অবরোধ কাজ করছে না, আপনারা ব্যর্থ। গত মাসে ব্রাসেলস রাশিয়ার বিরুদ্ধে ১৯তম দফায় অবরোধ আরোপ করে ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এদিকে যুক্তরাষ্ট্রে বসবাসের অধিকার হারাতে যাচ্ছে ২ লাখের বেশি ইউক্রেনিয়ান। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর ২,৬০,০০০ ইউক্রেনিয়ানকে আশ্রয় দেয় যুক্তরাষ্ট্র। তাদেরকে ২ বছরের জন্য অনুমতি দেওয়া হয়, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার সীমান্ত নিরাপত্তা ও প্রবাসী নীতি ইস্যুতে তাদের মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়া স্থগিত করেছেন। ফলে জটিলতার মুখে যুক্তরাষ্ট্রে বসবাসরত ইউক্রেনিয়ানরা তাদেরকে হয় তৃতীয় কোনো দেশে পাড়ি জমাতে হবে, অথবা পালিয়ে থাকতে হবে যুক্তরাষ্ট্রে, অথবা দেশে ফিরতে হবে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, যুদ্ধ বন্ধ হলে ট্রাম্প তাদেরকে বিমানে ভর্তি করে দেশে ফেরত পাঠাতে পারেন। শুল্ক যুদ্ধ থেকে রক্ষা পেতে এবার মোদী সরকার একের পর এক মাথা নত করে মেনে নিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সব শর্ত। এরই সর্বশেষ নজির দেশটির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত একটি সিদ্ধান্ত। মোদী সরকার বিদেশি কোম্পানিকে ভারতে 4টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দিতে চলেছে। আর এই লক্ষ্যে বদলে দেওয়া হচ্ছে ভারতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আইন। ভারতে বর্তমানে 8টি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। এগুলো সব রাষ্ট্রীয় মালিকানাধীন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও পরিচালনা সংক্রান্ত আইনে বলা হয়েছে, দুর্ঘটনার সমস্ত দায় প্রতিষ্ঠানের মালিকের। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। যেহেতু বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালিক রাষ্ট্র, তাই দুর্ঘটনার সমস্ত দায়ও ক্ষতিপূরণের দায়িত্ব রাষ্ট্রের। ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে কোনো সীমার কথা উল্লেখ নেই, অর্থাৎ যত দরকার তত ক্ষতিপূরণ দিতে হবে। এই আইনটি ২০১০ সালে করা হয়েছিল মনমোহন সরকারের সময়ে, কিন্তু মোদী সরকার নতুন একটি আইন করতে যাচ্ছে, যেখানে বলা হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা ঘটলে তার দায় নির্মাতা প্রতিষ্ঠানকে দিতে হবে না। সেখানে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য জনপ্রতি মাত্র 10 থেকে 20,000 টাকার ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। আর সেই টাকারও একটি অংশ বহন করতে হবে ভারত সরকারকে। অথচ ভারতের রেল দুর্ঘটনায় কেউ আহত হলেও এর চেয়ে বেশি ক্ষতিপূরণ পায়। এ বিষয়ক একটি খবর প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা। খবরে অভিযোগ করা হয়েছে, বিদেশি কোম্পানির স্বার্থে করা হচ্ছে এমন দেশ বিরোধী আইন। ২০১১ সালে জাপানে ফুকুশিমায় একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে লিকেজ দেখা দেয়। তখন জাপান সরকার সেখানকার 1,60,000 মানুষকে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয় এবং তাদের যাবতীয় দায়িত্ব জাপান সরকারকে বহন করতে হয়। এতে দেশটির খরচ হয় ভারতীয় মুদ্রায় 16 লাখ কোটি টাকা। ভারতে যেসব স্থানে বিদেশিরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে, সেসব এলাকায় জনবসতি জাপানের তুলনায় 15 থেকে 20 গুণ বেশি। ফলে এসব এলাকায় দুর্ঘটনা ঘটলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেবে। আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা কোনো বিরল ঘটনা নয়। জাপানের ফুকুশিমা, রাশিয়ার চেরনোবিল এর বাস্তব উদাহরণ। বিদেশিদের ভারতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি এবং দুর্ঘটনার দায় থেকে তাদের অব্যাহতি সম্পর্কে যে আইন মোদী সরকার করতে যাচ্ছে, তার বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহল থেকে। বর্তমানে জাপান এবং জার্মানি তাদের দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বন্ধ করেছে এর বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংকটের কারণে। আর এ সময় বিদেশি কর্পোরেট সংস্থার হাতে এভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়া নিয়ে দেশটিতে বড় ধরনের নিরাপত্তা সংকট দেখা দেবে ভবিষ্যতে। ভারতের অনেক বিশ্লেষকের মতে, ভারতের জল জঙ্গলের জমি ব্যবহার করে লাভবান হবে বিদেশি কোম্পানি আর ক্ষতি বহন করবে ভারত। যেখানে অনেক দেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে, সেখানে ভারতের এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে মোদী সরকারের বিরুদ্ধে।
শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবারও নয়াদিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত শুক্রবার এই চিঠি পৌঁছে দিয়েছে ঢাকাস্থ ভারতীয় দূতাবাসে। এই চিঠির পর শেখ হাসিনাকে নিয়ে আবারও বড় ধরনের বিপদে পড়ল মোদি সরকার। হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের সামনে এখন সবচেয়ে বড় ভয়ঙ্কর যে বিপদ দেখা দিয়েছে তা হল হাসিনার নির্দেশে বাংলাদেশের পরিচালিত গণহত্যায় ভারতের সরাসরি জড়িত থাকার ঘটনা গোটা বিশ্ববাসীর সামনে আসতে শুরু করেছে। ভারতে হাসিনার আশ্রয় লাভ ও মৃত্যুদণ্ড সংক্রান্ত খবরের মাধ্যমে বিশ্ববাসী এখন জানতে পারছে হাসিনার মতো একজন কুখ্যাত গণহত্যাকারী ও মাফিয়া শাসককে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল ভারত। আর ভারত এটি করেছে কেবলমাত্র তার নিজের স্বার্থের কারণে। ভারতের কারণেই শেখ হাসিনা একজন ফ্যাসিবাদী, খুনি আর লুটেরা শাসকে পরিণত হন। ভারতের সহায়তায় শেখ হাসিনা দেশটিতে বিরোধীদের দমনে গুম, খুন, আয়নাঘর সহ বর্বর সব পথ অবলম্বন করেছে। সর্বশেষ ভারতের সামনে বড় যে বিপদ অপেক্ষা করছে তা হল বাংলাদেশের জুলাই গণহত্যায় সরাসরি ভারতের জড়িত থাকার প্রমাণ সামনে আসতে শুরু করেছে। বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত একটি গোয়েন্দা সংস্থার কাছে ইতোমধ্যে এই বিষয়ে প্রমাণ এসেছে। নিরাপত্তা সংস্থার কাছে যে প্রমাণ রয়েছে তাতে দেখা যায় জুলাই গণ অভ্যুত্থান দমন করে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থা র একটি গুপ্ত হত্যা বাহিনী মাঠে নামায়। এর নাম দেওয়া হয় অপারেশন ডেল্টা 7। আন্দোলন দমনে ঢাকা মহানগর জুড়ে স্নাইপারের সাহায্যে ব্যাপক গণহত্যা সহ বিভিন্ন নাশকতায় ভারত পরিচালিত এই গুপ্ত বাহিনীর জড়িত থাকার ভয়াবহ তথ্য উদ্ঘাটন করেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। বর্তমানে জেলে থাকা হাসিনার 2 দোসরের টেলিফোন ফরেনসিক পরীক্ষার মাধ্যমে জুলাই গণহত্যায় ভারতীয় গোয়েন্দা সংস্থা পরিচালিত গুপ্ত হত্যা বাহিনীর হত্যাকাণ্ডের প্রমাণ মিলেছে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।